ছোট্ট বন্ধুরা, কি খবর তোমাদের? আমি কিন্তু এই সপ্তাহে আবার চলে এসেছি তোমাদের জন্য নতুন একটা গল্প নিয়ে। আমার কাছে তোমাদের কাছ থেকে অনুরোধ ছিল ভূতের গল্প শোনানোর। তাই ঠিক করেছি এই জুলাই মাস জুড়ে আমি তোমাদের ভূতের গল্প শোনাবো। আমি আজকের গল্পটা নিয়েছি আনন্দমেলা থেকে। গল্পটির নাম ইবানিশ, লেখক দেবজ্যোতি ভট্টাচার্য। তাহলে চলো আর দেরি না করে শুরু করি আজকের গল্প ইবানিশ। এখানে মানুষজন নেই। এখানে ঢালু পাহাড় আর খাদ জুড়ে নির্জন পাইন বন। তারই মাঝে জিভের মতো গড়নের একটা পাথরের চাতাল। পাহাড়ের গা থেকে বেরিয়ে তা এগিয়ে গিয়েছে গভীর খাদের উপরে। পাহাড়ের পাদদেশে একটা ঝিল। সেই ঝিলকে বেড় দিয়ে সরু একটা পাকদণ্ডী পথ এই চাতালের সঙ্গে দূরের বসতির যোগাযোগ রাখে। তবে পথটা কেউ সচরাচর ব্যবহার করে না। পাহাড়িয়া মানুষদের পুরনো দিনের ভাষায় এই চাতালের নাম হাকফ ইবান বা পাতালের দরজা। তারা বিশ্বাস করে মানুষের মৃত্যুর পর তার আত্মার উপর একমাত্র পাতালেশ্বর ইবানিশের অধিকার। তাই বসতিতে কারোর মৃত্যু হলে তার কোনো প্রিয় মানুষ এই হাকফ ইবানে আসে ইবানিশের খাজনা দিতে। চাতালের একেবারে পিছন দিকে একটা গভীর কুয়ো আছে। কবে কার হাতে তার জন্ম কেউ জানে না। চৌকোনা একটা পাথর সেই কুয়োর মুখে চাপা দেওয়া থাকে। মানুষটা এসে পাথরটাকে দু হাতে চেপে ধরে। প্রায় সঙ্গে সঙ্গেই বাহ্য জ্ঞান হারিয়ে ফেলে অজানা কোনো একটা ভাষায় একটা স্তোত্র পাঠ শুরু করে সে। তার শব্দগুলো এই রকম: আয় আকাউলারা আহো, আয় ইপসা তানি, আয় আকাউলারা আহো, আয় ইপসা তানি, আয় আকাউলারা আহো, আয় ইপসা তানি। অবশ্য এই স্তোত্রের অর্থ সে জানে না। পাতালের অধীশ্বর আদিম আত্মার এই আহ্বান মন্ত্রের জন্ম সুদূর কৃষ্ণসাগরের পূর্ব তীরের আবখাজিয়া অঞ্চলে। সেখান থেকে এই মন্ত্র পরিযায়ী মানুষের মুখে মুখে বহু দেশেই ছড়িয়ে গিয়েছে। আহরিমান, ইবলিস, ইবানিশ, এক এক দেশে এক এক নাম সেই আত্মার। মন্ত্রটা উচ্চারণ হলে তার অমোঘ টানে মৃতের আত্মাকে হাজির হতে হয় সেখানে। পাথরটা সরে গিয়ে হাজির হন পাতালেশ্বর ইবানিশু। এরপর প্রাপ্য আত্মাকে আহার করে ইবানিশ ফিরে যান পাতাল লোকে। খাজনার বদলে তার আশীর্বাদে বসতির মানুষদের খেতে ফসল ফলে, রোগ ব্যাধি দূরে যায়। এ তাদের
চিরকালের প্রথা। তারা বলে, আকাশে যতদিন চন্দ্র সূর্য থাকবে ততদিন ইবানিশ তার খাজনা পাবেন তাদের থেকে। তবে সময় চিরকাল একরকম থাকে না, যুগ বদলায়, কেটে যায় কয়েক সহস্রাব্দ, বদলের ঢেউ লাগে পৃথিবীতে। পুরনো সেই পাহাড়ও বদলে যায়, সেখানে এখন নতুন যুগের নতুন ভাষায় কথা বলা মানুষজনের বাস। তারা হাকফ ইবানের কথা ভুলে গেছে। খাদের উপর ঝুঁকে থাকা সেই জিভের মতো পাথর এখন আধুনিক শিলং শহরের অংশ। সেখানে ছবির মতো একটা বাংলো দাঁড়িয়ে, তার নাম ক্রিম্পার্স। তার পিছনে চাতালের একেবারে ধারে ঝোপঝাড়ে ঢাকা হয়ে থাকা সেই পাথর। বহুকাল হলো কেউ তার দিকে ঘুরেও তাকায়নি। ক্ষুধার্ত ইবানিশ, তিনি অপেক্ষায় থাকেন। আমার নাম সিলভিয়া খারসিং। আমাকে ডাক্তার দিদি এই ডায়েরিতে সব কথা লিখে ফেলতে বলেছেন। তারপর সেটা তাকে নিয়ে গিয়ে দেখালে তিনি বুঝতে পারবেন আমার অসুখটা কি। তাছাড়া তিনি বলেছেন, ডায়েরিতে সব কথা লিখে ফেলতে পারলেই আমার মনের দুঃখ অর্ধেক কমে যাবে। স্বপ্নেও তবে আমি দিদিকে ওইভাবে ইবানিশের সঙ্গে চলে যেতে দেখব না। ডাক্তার দিদি তো বলেছেন ওসব আমার মনের ভুল ছিল। সেদিন যখন মা আমাকে ওই কুয়োর কাছ থেকে কোলে করে ঘরে তুলে আনলো, তখন নাকি আমার গায়ে ধুম জ্বর ছিল। জ্বরের জন্যই নাকি আমি এমন উল্টোপাল্টা স্বপ্ন দেখেছিলাম। কিন্তু স্বপ্নই বা কেমন করে হবে? আমার যে একটা দিদি ছিল, অনেক ছোটবেলায় সে যে আমায় ছেড়ে চলে গিয়েছিল, সেসব কথা তো জানতামই না আমি। মা আমাকে বলেইনি কোনোদিন। যার কথা জানি না সে আমার স্বপ্নে আসবে কেমন করে? শুধু এসেছে যে তাই না, নিজের নামও তো বলেছে সে, অ্যাঞ্জেলা খারসিং। কাল জল কমতে মাকে যখন ঘটনাটা বলছি, তখন অ্যাঞ্জেলা নামটা বলতেই ফুপিয়ে ফুপিয়ে মায়ের কি কান্না। বলে, ও ও যে তোর দিদির নাম। কোন ছোট্টবেলায় আমাদের কাঁদিয়ে এসে। যাকে এইবার লেখা শুরু করি। ডাক্তার দিদি বিকেলে আসবে, তার আগেই লিখে ফেলতে হবে সবটা। আমরা গুয়াহাটিতে থাকতাম। গত মাসে বাবা এসে বলল অফিসে বদলি হয়ে গেছে, তাই শিলং যেতে হবে আমাদের। এককালে নাকি সেখানেই বাবা মা থাকতো। আমি তো শুনে প্রথমেই কান্নাকাটি জুড়ে দিলাম। পুরনো স্কুল, চেনা বন্ধু বান্ধব, এই সব কিছু ছেড়ে শিলং যেতে কার ভালো লাগে? তবে বড়রা কবে আর ছোটদের ইচ্ছের দাম দিয়েছে। কাজেই একদিন গোমরা মুখে বাবা মার সঙ্গে গাড়িতে চেপে বসতেই হলো। গণেশগুড়ি পেরিয়ে পাহাড়ে ওঠা শুরু হলো। আর তারপরেই আমার খুশি শুরু হয়েছিল। তারপর নৌকো ছাড়িয়ে দূরে সেই শিলং পাহাড় দেখা দিল। অমনি আমি বাবাকে বলে ফেললাম, এত সুন্দর জায়গায় তোমরা থাকতে। শুনে বাবা মুচকি হেসে বলে, দূর থেকে দেখেই এই, তাহলে ক্রিম্পার্স নামে যে বাংলো ভাড়া নিয়েছি এবারে, সেটা দেখলে তো। বাংলোটা সত্যি ভীষণ সুন্দর। ওয়ার্ডস লেক ছাড়িয়ে খাদের গা ঘেঁষে এক চিলতে ফিতের মতো সরু রাস্তা। সেই পথ ধরে আধ মাইল উঠলেই হাতের বাঁয়ে একটা পাথরের চাতাল খাদের উপর এগিয়ে আছে। তার উপরে ক্রিম্পার্স দাঁড়িয়ে, তার কাঠের দেওয়াল, ঢেউ খেলানো টিনের ছাদ, তার চারদিক ঘিরে বেশ খানিক জমি। সেখানে আগাছা আর গাছগাছালির ভিড়। হরেক রঙের বুনো ফুল ফুটে আছে।
বাড়ির পিছনে কাঁটা তারের ঘেরার ওপাশ নেমে গেছে পাইন বনে ছাওয়া গভীর খাদ। আসার দিন কয়েক পরের কথা। সেদিন বাবা অফিস যাওয়ার সময় মাকেও গাড়িতে করে নিয়ে গেল। নাকি নংগ্রিম হিলসে ছোটবেলার কোনো বন্ধুর বাড়ি যাবে মা। আমার নতুন স্কুল তখনও শুরু হয়নি, মা তাই আমাকেও নিয়ে যেতে চেয়েছিল। বলে, একা একা ভয় পাবি যে বাড়িতে। আমি শুনে ভীষণ জোরে মাথা নেড়ে দিয়েছিলাম। কি যে ভাবে মা আমায়। ক্লাস 6-এ উঠেছি যে, সেটা ভুলে যায় মাঝে মাঝে। বাবা মা বেরিয়ে যেতে একটা টারজানের কমিক্স হাতে নিয়ে বারান্দায় এসে বসলাম। মার্চের শেষ, পাহাড়ে হাওয়া চলছে জোর, সে ভারী মজা। একবার হাওয়া ধেয়ে আসে, তখন চারদিকের ব্রাঞ্চ পাইনের বনে দোলা লাগে। বাড়িটাও কেচ কোচ কেচ কোচ শব্দ তোলে। তারপর হাওয়া থামলেই পাইন বনের ঝিঝিরা সুর তোলে, ক্রিং ক্রিং ক্রিক, ক্রিং ক্রিং ক্রিক। আমার কমিক্সের পাতা খোলা পড়ে থাকে। আমি হা করে তাকিয়ে থাকি চারপাশে। তাকিয়ে দেখি, উমা, খুদে একটা মেয়ে, ঠিক যেন একটা পরী, 5-6 বছর বয়স। সে আমার হাত টেনে ধরে কমিক্সের পরের পাতা উল্টে নেওয়ার তাল করছে। বললাম, তুই কে রে? জবাবে সে সামনের দিকে আঙুল দেখিয়ে বলে, ওই তো ওখানে থাকি, আমার নাম অ্যাঞ্জেলা খারসিং। আমি হেসে বললাম, আমার নাম। অমনি সে মাথা দুলিয়ে বলে, আমি জানি, তুই তো সিলভিয়া। যেদিন তোরা এলি সেদিন থেকেই তো তোকে দেখছি আমি। ওই ওখান থেকে। আমি কটমট করে বললাম, সিলভিয়া না, সিলভিয়া দিদি বল। অ্যাঞ্জেলা, আমি তোর চেয়ে বড়, তা জানিস? সে মাথা দুলিয়ে বলে, অ্যাঞ্জেলা না, অ্যাঞ্জেলা দিদি, আমি তোর চেয়ে বড়, তা জানিস? ওরে দুষ্টু, আমাকে ভেঙানো হচ্ছে, দাঁড়া তো। এই বলে আমি যেই তাকে ধরতে গেছি, অমনি সে ফুরফুরে বারান্দা দিয়ে উড়ে উঠোনে নেমে এক ছুট দিল। দেখে মনে হচ্ছিল ঠিক যেন একটা প্রজাপতি ভেসে যাচ্ছে বাতাসে। ছোটে আর বলে, আমি তোর দিদি, আমি তোর দিদি, আমি তোর দিদি। তখন আমিও বই টই ফেলে ছুটলাম তার পিছু পিছু। তারপর তো ঝোপ জঙ্গল পেরিয়ে বাড়িটা ঘিরে খানিক ছোটাছুটি চলল। আর সেই করতে গিয়েই অঘটনটা ঘটে গেল। হঠাৎ একটা লতানো স্কোয়াশের ঝোপের মধ্যে কিসে যেন হোঁচট খেয়ে পড়ে গেলাম আমি। দেখে অ্যাঞ্জেলা পিছন ঘুরে ছুটে আসছিল আমাকে তুলতে, কিন্তু ততক্ষণে আমি উঠে বসেছি। স্কোয়াশের লতা সরিয়ে বের করে এনেছি একটা চৌকোনো পাথরের চাই। তার গায়ে কি সব নকশা কাটা। এটা কি রে বলে অ্যাঞ্জেলার দিকে ঘুরতেই দেখি সে বেশ খানিকটা দূরে স্থির হয়ে গেছে একেবারে। টুলটুলে মুখটা কেমন ছাইয়ের মতো হয়ে গেছে তার। প্রাণপণে 2 হাত নেড়ে সে বলছিল, ওরে না না, ধরিস না ওটাকে তুই, লক্ষ্মী মন, আমি যে তোর সঙ্গে অনেকদিন খেলতে চাই, ধরিস না। শুনে আমি হেসে বললাম, সেই জন্যই তো ডাকছি, এইটা নিয়ে গিয়ে এর গায়ে বাঘবন্দি খেলার কোর্টেকে দুজনে মিলে। বলতে বলতে
দু হাত দিয়ে পাথরটাকে টান দিলাম আমি। সঙ্গে সঙ্গে গনগনে সূর্যটা হঠাৎ ঝিমিয়ে পড়লো যেন। পাহাড়ে, আকাশে, ব্রাঞ্চ পাইনের জঙ্গলে অন্ধকার ছড়িয়ে গেল। আমার হাতে থাকা পাথরটা হালকা গরম হয়ে উঠছিল। সেদিকে তাকিয়ে চোখ আটকে গেল আমার। তার গায়ে অচেনা হরফের একটা লেখা ফুটে উঠছিল। না, অচেনা নয়, হঠাৎ টের পাচ্ছিলাম এ ভাষা আমার চেনা। বহু বছর আগে সুদূর আবখাজিয়ায় আমার পূর্বপুরুষরা এই ভাষাতেই তো পাতালেশ্বর ইবানিশের এই স্তোত্র। আঠার মতো চটচটে ভারী একটা নৈশব্দ ছেয়ে ফেলছিল আমাকে। তার মধ্যে দিয়ে যেন বহুদূর থেকে একটা হালকা আওয়াজ ভেসে আসে, সিলভিয়া, লক্ষ্মী বোন আমার, কথা শোন, ও মন্ত্র তুই, সিলভিয়া, সিলভিয়া। তারপর হারিয়ে গেল সেই গলাটা, হারিয়ে গেল আকাশ, বাতাস, আমার ক্রিম্পার্স বাড়ি। রইলাম কেবল আমি, অ্যাঞ্জেলা, আর সেই আগুনে হরফে লেখা পাথরটা। ঝলসে ওঠা সেই শব্দগুলোকে তখন এক একটা করে উচ্চারণ করে চলেছে আমার অবাধ্য ঠোঁট। আই আকাউলারা, আহো, আই ইপসা দানি, আই আকাউলারা, আহো, আই ইপসা দানি। প্রায় সঙ্গে সঙ্গে আমাকে নিয়ে পাথরটা ছিটকে উঠল মাটি ছেড়ে। তাকে বুকে ধরে খানিক দূরে মাটিতে আছড়ে পড়তে পড়তে দেখছিলাম তার নিচে একটা অতল কুয়োর মুখ দেখা দিয়েছে। সেখান দিয়ে ঝিলমিলে আলোর একটা স্রোত কোন প্রাগৈতিহাসিক সাপের মতো ঝড়ের বেগে উঠে আসছিল বাইরে। হঠাৎ একটা মারণ চিৎকার জেগে উঠল যেন অ্যাঞ্জেলার গলায়। তাকিয়ে দেখি মাটি ছেড়ে বাতাসে ভেসে উঠেছে তার ছোট্ট শরীরটা। যেন কোনো ভয়ানক টানের সঙ্গে লড়তে লড়তে সে একটু একটু করে ভেসে যাচ্ছিল গর্তের দিকে। ঝিলমিলে আলোর স্রোত ততক্ষণে গর্ত থেকে মাথা তুলেছে। চৌকিন বিরাট মুখ খুলে গেছে তার চূড়ায়। মাটি থেকে হাত ধসে কুচুতে মুখটা একটুক্ষণ ডানে বাঁয়ে দোল খেলো। তারপর হঠাৎ বিদ্যুতের মতো চবলে অ্যাঞ্জেলার শরীরটা শুষে নিল বাতাসের বুক থেকে। মাথা নামিয়ে ফের যখন কুয়োটার মধ্যে হারিয়ে যাচ্ছে সে, তখন হামাগুড়ি দিয়ে কুয়োর ধারে এসে ভিতরে মুখ নামিয়ে দিয়েছিলাম আমি। তখনও মাটির বহু গভীর থেকে অ্যাঞ্জেলার গলার ক্ষীণ শব্দ ভেসে আসছিল, ভালো থাকিস সিলভিয়া, ইমানিসের খিদে মিটিয়েছিস তুই, তার আশীর্বাদ তোকে ঘিরে থাকুক চিরকাল। বাড়ির পিছন দিক থেকে মিস্ত্রিদের গলার আওয়াজ উঠছিল। খুদে একটা শৃঙ্খল বেরিয়েছে ওখানে পাথরের গায়ে। পরশু দুপুরে বাড়ি ফিরে ওর পাশেই আমাকে অজ্ঞান অবস্থায় খুঁজে পেয়েছিল মা। মাথাটা শৃঙ্খলের মুখটার ভিতর ঝুঁকে ছিল আমার।
পাশে আমার কমিক্সের বইটা পড়ে। আজ রোববার, বাবা লোকজন ডাকিয়ে একটা বেড়া দিয়ে ঘিরে দিচ্ছে শৃঙ্খলটাকে। কাছেই পড়ে থাকা চৌকো একটা পাথরের চাই তুলে এনে গর্তের মুখে চাপা দিয়েছে সেটা দিয়ে, যাতে ফের কোনো অঘটন না ঘটে। দোতলার এই মাস্টার বেডরুম থেকে জায়গাটা চোখে পড়ে। আমি এখন সেদিকেই এক দৃষ্টি তাকিয়ে আছি, ওই পাথরটার দিকে। কুয়োটার কোন অতলে অ্যাঞ্জেলা দিদি। ওই বানিস, ওই বানিস, তুমি কে? আমি সেটা জানি না গো। তোমার পায়ে পড়ি, আমার অ্যাঞ্জেলা দিদিকে তুমি ফিরিয়ে দাও। সে যে আমার সঙ্গে আর একটু খেলতে চেয়েছিল, সে যে আমার সঙ্গে আর একটু খেলতে চেয়েছিল। আজ তাহলে এই পর্যন্তই ছোট্ট বন্ধুরা। কেমন লাগলো তোমাদের আজকের গল্প তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে। তাহলে আজকের মতো টাটা, শুভরাত্রি, ভালো থেকো তোমরা সবাই। আমি আসছি আরও একটা নতুন ভূতের গল্প নিয়ে পরের সপ্তাহে।